ধর্ষণের প্রতিবাদে উত্তাল দেশ, ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ, বিচার দাবিতে বিভিন্ন স্থানে মশাল মিছিল। দখল দূষণে অস্তিত্ব হারিয়েছে রাজধানীর বেশিরভাগ খাল, অল্প বৃষ্টিতেই ঘরে ঢুকে পড়ছে পানি, ভয়াবহ জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ে নগরবাসী। কানাডায় জাস্টিন ট্রুডো যুগের অবসান, নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরকেই বেছে নিলেন লিবারেল পার্টির সদস্যরা। সকালের সময়ের সঙ্গে আছি আমি শামিমা শামী। মাগুরায় শিশু ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার ক্লাস পরীক্ষা বর্জন করে লাঠি হাতে মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। বুয়েট ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও করেছেন বিক্ষোভ। কর্মসূচি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা। ধর্ষণ ও নারী নির্যাতন ঠেকাতে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিক্ষুব্ধদের। লাঠি হাতে রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ ব্যানারে মাগুরার শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি ক্যাম্পাস সহ নীলক্ষেত, কাটাবন ও শাহবাগ ঘুরে আবারও রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। 11 মার্চ 2025 আমরা সকাল 11:30টায় আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রার আয়োজন করব। এদিকে সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন ক্যাম্পাসে। পরে মিছিল নিয়ে জড়ো হন অপরাজেয় বাংলার পাদদেশে। নারী শিশু ধর্ষণ ও নির্যাতনের অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এই সমস্ত অপরাধীদেরকে, ধর্ষকদেরকে যথাসময়ে যথোপযুক্ত বিচারের মুখোমুখি করা প্রয়োজন। একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন রাষ্ট্রবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, রসায়ন বিভাগ এবং হেলথ ইকোনমিক্স ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আমরা কোথাও এখন নিরাপদ নই, ইভেন আমাদের বাসায়ও আমরা নিরাপদ নই। শিশুরাও পর্যন্ত ছাড় পাচ্ছে না, এমন তো অবস্থায় সরকার কোনো দৃষ্টান্তমূলক স্টেপ নেয়নি। এর আগে অপরাজয় বাংলার পাদদেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। মব তৈরি করা চলবে না এবং ইসলামের নাম দিয়ে একজন নারীর উপরে বা একজন সাধারণ মানুষের উপরে এটা ওটা চাপিয়ে দেওয়া চলবে না। আমরা তো সম্ভব করে দেখিয়েছি, দেখাইনি 5 আগস্ট, তাহলে আবার কেন আমরা এগুলি এই সোসাইটিতে ঘটতে দেখছি? স্বরাষ্ট্র উপদেষ্টার পদচ্যুতি চাই। ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বুয়েটের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেন তারা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের এই নতুন আইনে দ্রুত সময়ের মধ্যে নজিরবিহীন শাস্তি কার্যকর করতে হবে। এদিকে ধর্ষণের প্রতিবাদে রাজধানীর নতুন বাজার ও মিরপুরে মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আমার নিরাপত্তা চাই, তুমি আমার নিরাপত্তা আগে দাও। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ সহ নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের পর মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। ধর্ষণ বিরোধী মঞ্চের ব্যানারে এই কর্মসূচি থেকে 1 মাসের মধ্যে শিশু আসিয়ার ধর্ষণের বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়। ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য ধর্ষকদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ফের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। রাজু ভাস্কর্যের সামনে থেকে ধর্ষণ বিরোধী মঞ্চের মশাল মিছিলে শিক্ষার্থী সহ যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাহবাগ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ নিয়ে আবারও রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন তারা। এ সময় ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন তারা। শুধু মাগুরার ঘটনা নয়, তনু থেকে মনিয়া, মনিয়া থেকে আসিয়া সব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা ও 1 মাসের মধ্যে আসিয়ার ধর্ষকের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা। বিচার চলাকালীন ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা। আইনের সংশোধন করে অপরাধের স্পষ্ট এবং
কর্মসূচি থেকে ধর্ষণ ও নিপীড়ন বন্ধে ধর্ষকের বিরুদ্ধে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান শিক্ষার্থীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নারী ও শিশুর প্রতি সহিংসতা, যৌন নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল পুরো দেশ। বগুড়া, চট্টগ্রাম, মাগুরা সহ বিভিন্ন জেলায় বের করা হয় মশাল মিছিল, দেয়া হয় ধর্ষণ বিরোধী নানা স্লোগান। নারী ও শিশুর প্রতি সহিংসতা, যৌন নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবিতে উত্তাল পুরো দেশ। রোববার সন্ধ্যার পর জেলায় জেলায় বের করা হয় মশাল মিছিল, দেয়া হয় ধর্ষণ বিরোধী নানা স্লোগান। বগুড়ায় মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। মিছিলটি সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস ও আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে আবারও কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা। নিজের মা বোনকে যদি সম্মান করে থাকেন তাহলে এখান থেকে বেরিয়ে আসুন, এর কঠিন প্রতিবাদ করতে হবে। কে বা কারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে তাদেরকে ধরে যথেষ্টভাবে শনাক্ত করে তাদেরকে বিচার করা। জনসাধারণ এবং সাধারণ শিক্ষার্থী আছে, তারা যেন নিরাপত্তায় রাস্তাঘাটে চলাচল করতে পারে, নারীরা যেন নিরাপত্তা পায় এই সুব্যবস্থা আমরা চাই। ধর্ষক যেখানে থাকবে সেইখানে ধর্ষকের চামড়া তুলে দেওয়া হবে। আরো মা বোন যেন আর দর্শন না হয়, আমরা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর দর্শনের কোনো খবর না পাই। এটা ঘরের মধ্যে বসে হয়েছে। আমরা চাই পুরো সমাজটা বদলায়, সমাজটা বুঝুক, মেয়েদের সম্মান করতে বুঝুক। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এখনো কেন তার ধর্ষক যারা আছে তাদের বিচার হচ্ছে না? আমাদের অস্তিত্ব রক্ষার্থে আজকে আমরা এখানে এসেছি। চট্টগ্রাম শহরে মশাল মিছিল করেছে এন্টি রেপ ইউনিট। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দেয়া হয় নানা স্লোগান। বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। এখন থেকে ধর্ষণে অভিযুক্তরা জামিন পাবে না। 15 দিনে মামলার তদন্ত এবং 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে বলে জানালেন আইন উপদেষ্টা। নারী সহিংসতা প্রতিরোধে শিগগিরই আইন সংশোধন হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে তথ্য উপদেষ্টা জানান, কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেলেই গ্রেফতার করা হবে। আর আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে শিগগিরই জরুরি হটলাইন নম্বর চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাগুরায় শিশু ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সর্বোচ্চ সাজার দাবিতে চলছে প্রতিবাদ কর্মসূচি। এ অবস্থায় রোববার দুপুরে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টার। দেশের সব ঘটনাই সরকারের নজরদারিতে আছে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, কারো বিরুদ্ধে অপরাধের তথ্য প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। মব জাস্টিস পরিস্থিতি সৃষ্টি হলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। যিনি অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হন, নিধার্মিক হন, ধার্মিক হন, যেই হন না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখব এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সব স্টেকহোল্ডারদেরকে বলে দিয়েছি। নারী সহিংসতা প্রতিরোধে শিগগিরই আইন সংশোধন হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এখন থেকে ধর্ষণে অভিযুক্তরা জামিন পাবেন না। 15 দিনে মামলার তদন্ত ও 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে। ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব, তাহলেই সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে। তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাগুরায় শিশু ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে শিগগিরই জরুরি হটলাইন নম্বর চালু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গঠন করা হবে বিশেষ সেলও। মাগুরায় ঘটনায় যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। একইভাবে যদি দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে, তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে।
নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির বাংলাদেশে কোনো কার্যক্রম চালাতে পারবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। একসময় ঢাকার বুকে বয়ে যেত শতাধিক খাল, প্রবাহিত হতো স্বচ্ছ জল, সবুজের ছোঁয়া, আর নদীর সঙ্গে সংযুক্ত সেই খালগুলো ছিল ঢাকার প্রাণ। তবে দখল আর দূষণে অস্তিত্ব হারিয়েছে বেশিরভাগই, বাকিগুলো এখন মশার উপদ্রব আর পরিবেশ বিপর্যয়ের কেন্দ্র। তবে বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে নগরবাসীর আশা, অন্তর্বর্তী সরকারের নেওয়া ব্লু নেটওয়ার্ক কর্মসূচির আওতায় ঢাকার খালগুলো পুনরুদ্ধার হবে। রাজধানীর খাল একসময় শতাধিক খাল দিয়ে বয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছিল ঢাকা। এসব খাল বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর সঙ্গে যুক্ত ছিল। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে একসময়ের প্রবাহমান জলপথগুলো আজ বিলীন প্রায়। কল্যাণপুর ও ধলাইখালের মতো অসংখ্য খাল কংক্রিটের ভারে চেপে সরু হয়ে এখন ড্রেনে রূপ নিয়েছে। খাল ভরাট করে তৈরি হয়েছে ভবন, রাস্তা, ব্রিজ ও ড্রেন। আর এর ফলাফল হলো ভয়াবহ জলবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়। বর্তমানে ঢাকার খালের সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে। জেলা প্রশাসন বলছে 47টি খাল আছে, কিন্তু রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী এই সংখ্যা 56, যার সবই মৃতপ্রায়। যা বেঁচে আছে তার পাশেই বসবাস করছেন হাজারো মানুষ। জলাবদ্ধতা দূরীকরণে খালগুলোর সাহায্য করার কথা থাকলেও নিয়মিত দূষণে ভরাট হয়েছে চারপাশ। বর্ষাকাল হলেই দূষিত পানি উপচে ঢুকে পড়ে বাসাবাড়িতে। ময়লার কারণে তৈরি হয় মশা মাছির আস্থানা। সব মিলিয়ে দীর্ঘদিনের দুর্দশা কাটছে না খালপাড়ের বাসিন্দাদের। যেভাবে এখানে বাস করি তো উপায় নেই, নিরুপায় হয়ে বাস করি। খালটা শেষ, পচাই দিছে, আর ওই আদাবার 10-এর ওই মাথায় যায় দেন আরো বসে গেছে। একটা বর্ষা হইলেই পানি সব বাড়ির মধ্যে ঢুকে যায়, রাস্তা ভরা যায়, বাড়ি ভরা যায়, এই হাক্কা ডুববা যায়, আমাদের আসতে অনেক সমস্যা হয়। কমিশনাররা হেরা যদি একটু খেয়াল রাখতো তাহলে এই ময়লা আবর্জনা এনে জমতো না। 2020 সালে ওয়াসার কাছ থেকে খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন সিটি কর্পোরেশন। তৎকালীন 2 সিটির মেয়রও নিয়েছিলেন মহাপরিকল্পনা। নিয়মিত আয়োজন করা হতো খাল পরিষ্কার কর্মসূচির। তবে নগর পরিকল্পনাবিদদের মতে প্রচুর অর্থ ব্যয় হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় খালগুলো ফিরে পায়নি প্রাণ। সরকারি প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন খালের উপর দিয়ে রাস্তাও করেছে। এই যে রাষ্ট্রীয় চরিত্র, এই চরিত্রের কারণেই খালগুলো দিনে দিনে ধ্বংস হয়েছে। এখন ব্লু নেটওয়ার্ক রিভাইভাল যদি করতে যাই, আগের যারা দখলদার ছিল তাদের কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। পানিশমেন্ট না করলে দেখা যাবে পরবর্তীতে আপনি কিছুটা উদ্ধার করলেন, আবার দখলদাররা বিভিন্ন নামে বিভিন্ন চরিত্রে, এমনকি রাজনৈতিক চরিত্রের বদল ঘটিয়ে আবার তারা ফেরত আসবে। রাজনৈতিক প্রভাব ও ভূমি সংকটের কারণে খাল দখল ও ভরাটের অভিযোগ দীর্ঘদিনের। তবে বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে খাল নিয়ে নতুন আশা আলো দেখছেন নগরবাসী। এবার কোনো প্রকল্প নয়, খাল নিয়ে এসেছে ব্লু নেটওয়ার্ক নামের নতুন কর্মসূচি। গত 2রা ফেব্রুয়ারি মিরপুরের বাউনিয়া খাল সংস্কারের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়। ঢাকার 19টি খাল একসঙ্গে যুক্ত হয়ে নগরীর জলাবদ্ধতা ও পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। ঢাকা শহরটাই সুয়ারেজ লাইন, সুতরাং ডেফিনেটলি এটাকে আপনার ট্রান্সফার করতে হবে। ইউ হ্যাভ নো অপশন। ব্লু নেটওয়ার্কের মাধ্যমে আপাতত ওয়াটার লগিং দূর হবে। খালের পাড়ের অনেক জায়গা আছে, এটা যেন দখল থাকে, মুক্ত থাকে, সেই জন্য খাল পাড়ের লোকজনদেরকে দিয়ে আমরা এখানে এগ্রিকালচার করাবো। খালের পাড়ে আমি গাছও লাগাই, সেই গাছ বড় হয়ে সেই সবুজ দেখতে তো আপনাদের সময় লেগে যাবে, কিন্তু আমরা পরিকল্পনাটা এমনভাবে করব আর কাজটা এমনভাবে শুরু করে দেব যাতে পরবর্তী যে সরকার আসে সে সরকার এই কাজটা নিয়ে এগিয়ে যেতে পারে। ভোগান্তি থেকে ঢাকার খালগুলোকে প্রশান্তির স্থানে পরিণত করতে প্রয়োজন সুদূর প্রসারী পরিকল্পনার সঠিক বাস্তবায়ন ও নাগরিকদের সচেতন প্রচেষ্টা। জলাবদ্ধতা নিরসন, পয় নিষ্কাশন এবং পর্যটন, খালের বিভিন্ন উপযোগিতা থাকলেও বর্তমানে ঢাকার খালগুলো ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র ম্যানহোলের কারণে। বিগত দখলদার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খাল সংস্কারের জন্য নতুন কর্মসূচি নিয়েছে। ব্লু নেটওয়ার্ক এই কর্মসূচির মাধ্যমে ঢাকার খালগুলো নিয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছেন তারা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। অস্তিত্ব সংকটে বরগুনার 5 শতাধিক খাল পলি পড়ে ভরাট হওয়ার পাশাপাশি দখলের কারণে পরিণত হয়েছে সরু নালায়, মিলছে না সেচের পানিও। অবশ্য পর্যায়ক্রমে উদ্ধার অভিযানের পাশাপাশি খনন কার্যক্রম হাতে নেওয়ার কথা জানায় সংশ্লিষ্ট বিভাগ। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। পলি পড়ে প্রায় ভরাট হয়ে গেছে খাল, একই সঙ্গে তীর দখল করায় কমে গেছে প্রশস্ততা, পাশাপাশি আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে খালের পরিবেশ।
বরগুনার বেশিরভাগ খালের একই চিত্র, অনেক খাল দখলের কারণে সরু নালায় পরিণত হয়েছে। এলাকাবাসী জানায় ভরাট হয়ে যাওয়ায় খাল দিয়ে বিলের পানি চলাচল করছে না, এতে মিলছে না সেচের পানি, ক্ষতিগ্রস্ত হচ্ছে জমির ফসল। দ্রুত দখল দূষণ মুক্ত করে খালগুলো খননের দাবি স্থানীয়দের। খাল অনেক বড় ছিল, আমরা সাঁতার কাটতাম ছোটবেলা, এই খাল এখন একবার সম্পূর্ণই ভরিয়ে গেছে। খনন করার পরিকল্পনা নিলেও খনন করা হচ্ছে না এবং খালটা যে জমি দখল হয়ে যাচ্ছে এটার উচিত পরিকল্পনায় নেই। প্রত্যেকটা খালেরই 3/2 দখলদারিত্ব হয়ে গেছে। কেউ রাজনৈতিক বাহুবলে নিচ্ছে, কেউ পৈতৃক, কেউ বংশগত কারণে বা কেউ স্থানীয় জোরের কারণে। সময় মতো পানি সেচ দিতে পারতেছে না, বিধায় কৃষির ফলন কমে যাইতেছে। প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে খাল দখল হচ্ছে। পানিবাহিত রোগ যেগুলোকে বলে সেই রোগগুলো প্রতিনিয়ত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রথম ধাপে 78টি খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে, আর দখলদারদের বিরুদ্ধে অভিযানের কথা জানায় জেলা প্রশাসন। যেহেতু বগুড়াতে অনেকগুলো খাল, 500-র উপরে খাল রয়েছে, তা আমরা পর্যায়ক্রমে আসলে খনন কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হবে। যে খালগুলোতে যে অবৈধ স্থাপন আছে সেই স্থাপনা কিছু হইলেও কিন্তু অবৈধ যারা স্থাপন করে রাখছে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। একটি নদী অন্তত প্রত্যেকটি জেলা থেকে দখল উদ্ধার করা হবে, সেই জন্য আমরা একটা বাজেট আমরা চেয়েছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বরগুনায় 5 শতাধিক খাল রয়েছে, আর দখলদারের সংখ্যা 3000-এর বেশি। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বর্ষা মৌসুমের আগেই দক্ষিণাঞ্চলের অরক্ষিত বেড়ি বাঁধ মেরামত না করলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে নদী পাড়ের বাসিন্দাদের। ভাঙনের সংখ্যায় বরিশাল বিভাগের অন্তত 2.5 লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রায় 200 কিলোমিটার বেড়ি বাঁধ সংস্কার প্রয়োজন হলেও বরাদ্দ নেই অপ্রয়োজনীয় অর্থের। তবে আপৎকালীন মেরামত চলমান রয়েছে। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী তীরবর্তী রূপদন এলাকার বেড়িবাঁধ এটি। ঘূর্ণিঝড় রেমালে প্রায় আধা কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। 1 বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত হয়নি সংস্কার। এতে ঝুঁকিতে রয়েছে প্রায় 2 লাখ মানুষ। জেলার মোট 17 কিলোমিটার বেড়িবাঁধের এমন বেহাল দশা। আগামীতে যে সিজন আইতে আছে না, এই সিজনে আর কোনো মানুষের ভিতরে থাকতে পারবে না, সব তো লই যাইবে। এই যে ছুটে নাই তো আপনার একদম নাই। বেড়িবাঁধটা না হইলে আমাদের এই কৃষি জমি ক্ষেত সব বন হয়ে যাইবে। এদিকে পটুয়াখালীতে আগুনমুখা নদীর সর্বনাশা তাণ্ডব যেন থামছেই না। একের পর এক গ্রাস করে নিয়েছে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের কয়েকটি গ্রাম। বর্ষায় জলোচ্ছ্বাস আতঙ্কে রাঙাবালি, কলাপাড়া, মির্জাগঞ্জ ও বাউফল উপজেলার বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। মেরামত যদি না হয় তাহলে পানপট্টি এলাকায় আর 2-3 মাসের ভিতরে থাকবে না, সাতুবানের বাড়িতে সব উঠতে যাবে। 15 বছর বয়সে যদি 4বার বাড়ি চেঞ্জ করতে হয় তাহলে আমরা কিভাবে থাকবো এই এলাকায়? ত্রাণ দিয়ে আমাকে দরকার নাই, আমাকে যদি কোনো রকম খালি বেড়িবাঁধটা একটু ঠেক দিয়ে দেয়ালেই আমি শান্তি পাই। ঝালকাঠিতে সুগন্ধা আর বিষখালী নদীর তীব্র ভাঙনে 50টি গ্রামের মানুষ যেন অসহায়। জেলার প্রায় 100 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হলেও ভাঙন সহ বন্যা জলোচ্ছ্বাসে বেশিরভাগই আজ ভেঙে গেছে। আসন্ন বর্ষা মৌসুমে শঙ্কায় নদী পাড়ের 2 লাখ মানুষ। কত ঘর দুয়ার ভেঙে গেছে, কেউ উপকার করে না। বেরি ভাঙ্গে, আবার একটু বান্ধি, আবার ভাঙ্গে, আবার এইগুলো চলতে আছে। সামনের বর্ষার মৌসুমে তো এগুলো ধরেন রাস্তা ভাঙ্গে ভিতরে চলে যাবে। 4টা উপজেলাতে আমরা কিছু বেড়িবাঁধের কাজ করেছি এবং আর বাকি যে অরক্ষিত জায়গাগুলো আছে এগুলোর জন্য আমরা পরবর্তীতে প্রকল্প নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ভোলায় প্রায় 40 কিলোমিটার বাঁধ সংস্কার করা প্রয়োজন। এর মধ্যে প্রায় 18 কিলোমিটার বাঁধ অধিক ঝুঁকিপূর্ণ। আসন্ন বর্ষার আগেই এসব বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। কোনো রকম যদি বাঁধ ছুটতে যায় তাহলে এই এলাকার হাজার হাজার মানুষের কঠিন দুর্গতি হবে। দেখা গেল বর্ষা আই পড়ছে, তারপর বেড়িবাঁধের কাজ করব। দেখা গেল যে কিছু মাটি দিল, এগুলা চলাই বলাই চলে যেতে আছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে অর্থাভাবে টেকসই বেড়িবাঁধ মেরামত করা যাচ্ছে না। 3000 কিলোমিটার বাঁধ, এটাকে প্রতি বছর এটাকে স্ট্রেন্থেনিং রাখা, এটাকে অ্যাক্টিভ রাখতে গেলে মেরামতের বাজেটগুলি আমাদের যদি বৃদ্ধি করা যায় তাহলে এটা ভালো হয়। বরিশাল বিভাগে প্রায় 3000 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 197 কিলোমিটার অধিক ঝুঁকিপূর্ণ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পটুয়াখালীতে আগাম তরমুজের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বিক্রিতে ভালো দামও পাচ্ছেন কৃষকরা। তবে চাঁদাবাজির কিছু ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে চাঁদাবাজি রুখতে নৌ এবং সড়ক পথেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।
বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। মাঠ জুড়ে সবুজের সমারোহ, তরমুজ আর তরমুজ। পটুয়াখালীতে এবার আগাম চাষ হওয়া ফলটির বাম্পার ফলন হয়েছে। ডিসেম্বরের শুরুতেই জেলার গলাচিপা, রাঙ্গাবালী, কলাপাড়া ও বাউফল উপজেলার চাষিরা আগাম তরমুজের আবাদ শুরু করেন। অনুকূল আবহাওয়া এবং রোগবালাই না থাকায় মাত্র 2.5 থেকে 3 মাসের মধ্যে ফলন হয়। এবার তরমুজের ফলন ভালো হয়েছে। দেড়খানি জমি লইছি আমরা, 6 লাখ টাকা বেচছি, 8 লাখ টাকা আরো বেচার আশাবাসা আছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারদারদের কাছে প্রতি বছর ক্ষেত থেকেই তরমুজ বিক্রি করেন চাষিরা। তবে চলতি বছর চাঁদাবাজি ও ছিনতাই আতঙ্কে অনেক পাইকারদার মাঠে আসছে না। এতে প্রত্যাশা অনুযায়ী লাভবান হতে পারছেন না কৃষকরা। পাইকার তো আসতে চায় না, ভয় ভীতি পায়, কিছু মানুষের চান্দা চায়, ট্রলার ভাড়া বৃদ্ধি চায়। এ কারণে আমরা কিন্তু মাল নিয়ে আর কি পুষাইতে পারি না। তবে দালাল চক্র দ্বারা কোনো তরমুজ চাষি যেন হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে সরাসরি মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। আর পুলিশ বলছে চাঁদাবাজি রুখতে নৌ এবং সড়ক পথেও প্রশাসনের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো ক্ষেত্রে দেখা যায় যে দালালদের দৌরাত্মের কারণে কৃষকরা হয়রানির শিকার হয়। আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে এই বিষয়ে আলোচনা করে যাতে আর্থিক সমাধান করা যায়। ট্রাকে যেখানে মাল লোড হচ্ছে এবং যেখান থেকে আপনার স্ট্রলারে আসছে, সব জায়গাতে আমাদের লোকজন 24/7 থাকতেছে। কোনোভাবেই এটা হতে দেব না। চলতি বছর এ জেলায় 28,500 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ থেকে প্রায় 3,000 কোটি টাকা বিক্রির আশা করছেন কৃষি বিভাগ। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ঝালকাঠিতে প্রকাশ্যে বোতলজাত করে বিক্রি করা হচ্ছে পেট্রোল, অকটেন সহ বিভিন্ন জ্বালানি। অন্যান্য পণ্যের সঙ্গে দাহ্য এসব জ্বালানি বিক্রিতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, অথচ বিক্রেতাদের নেই কোনো নিবন্ধন ও অগ্নি নির্বাপন ব্যবস্থা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্টদের। পলাশরায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সড়কের পাশে সাধারণ দোকানে বোতলজাত করে বিক্রি করা হচ্ছে পেট্রোল, অকটেন সহ অন্যান্য জ্বালানি তেল। যানবাহনে বিক্রিও করা হচ্ছে প্রকাশ্যেই। ঝালকাঠি জেলা শহর সহ বিভিন্ন গ্রামীণ হাট বাজারে বোতলে করে বেচাকেনা করা হচ্ছে এসব জ্বালানি তেল। বিক্রেতাদের নেই কোনো নিবন্ধন ও অগ্নি নির্বাপন ব্যবস্থা। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিক্রেতারা বলছেন তেল বিক্রির নিবন্ধন করা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। বিষয়টি আরো সহজলভ্য করার দাবি তাদের। অগ্নি নির্বাপনের জন্য যে সকল ইনস্ট্রুমেন্টস দরকার সেগুলি নাই। টাকা দিয়া আপনার প্রশাসন সরাইয়ে দেয়, আর তারপর আবার দোকান খোলে। ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, বিস্ফোরক লাইসেন্স, অনেক টাকা খরচ করতে হয়। আমরা যে পরিমাণে ব্যবসা করি ওই রকম লাইসেন্স করলে আমরা পোষাইতে পারি না। প্রকাশ্যে জ্বালানি বিক্রি চললেও নির্বিকার প্রশাসন। ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্টদের। শিক্ষা প্রতিষ্ঠানের কাছে কিংবা কোনো আবাসিক ভবনের নিচতলায় যদি কোনো ড্রামজাত তেল বিক্রি করা হয় এবং সেটা যদি আমাদের কাছে মনে হয় যে না এটা ঝুঁকিপূর্ণ, আমরা অবশ্যই সেখানে ব্যবস্থা নেব। অনুমোদনবিহীন এরকম তেলের বেচা কেনা করে থাকে তাহলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঝালকাঠি জেলায় সরকার অনুমোদিত ফিলিং স্টেশনের সংখ্যা 7টি। সময় সংবাদ, ঝালকাঠি। ভোলা সদরে সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজে অনিয়মের অভিযোগে ঠিকাদারকে বাধা দেন এলাকাবাসী। সড়কটির 2 অংশে গর্ত করে শুধু বালু ফেলে ও কার্পেটিং তুলে চলে যায় ঠিকাদার। এমন বেহাল সড়কে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। আর এলজিইডি বলছে নতুন নকশা মন্ত্রণালয়ে অনুমোদন হলে আবারও শুরু হবে কাজ। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। সড়কের একদিকে গর্ত করে শুধু বালু ফেলে রাখা হয়েছে, অন্যদিকে কার্পেটিং তুলে ফেলায় তৈরি হয়েছে খানাখন্দ। ধুলোয় ঢাকা সড়কে ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। ভোলার ইলিশা বাস স্ট্যান্ড থেকে হাওলাদার মার্কেট পর্যন্ত 10 কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণের কার্যাদেশ দেয়া হয় 2023 সালের 26 সেপ্টেম্বর। প্রকল্পের মেয়াদ 1 বছর থাকলেও নির্ধারিত সময়ের পরে শুরু হয় কাজ। এলাকাবাসী জানান, কার্যাদেশ অনুযায়ী কাজ না হওয়ার অভিযোগে গত বছরের ডিসেম্বরে একাংশের কাজ বন্ধ করতে ঠিকাদারকে বাধ্য করে স্থানীয়রা। সে সময় সড়কটির আরেক অংশে পুরাতন মাটি তুলে নতুন করে বালু ফেলে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর থেকে কোনো কাজ না হওয়ায় সড়ক দিয়ে যাতায়াতে ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। গাড়ির চাক্কা টালে যা
আমরা নিজেরা অনেক সময় কাইতে পড়ে যায় গিয়া বৃষ্টি বাদলে পানি কাটি থালা তুলা তারা ঘুরে যায় আর দুই লাগালে দুলবার লোক উঠতে আছে টেন্ডার হয়েছে 2-3 বার কাজ করেন কথা করেন আর সম্প্রতি সড়কের কাজ বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করেন পশ্চিম ইলিশা ইউনিয়নবাসী। এ নিয়ে কথা বলার জন্য ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এলজিডি বলছে সড়কটির পাশে শিল্প কারখানা থাকায় নতুন করে নকশা প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই সে অনুযায়ী শুরু হবে কাজ। পাশে সেলটেক একটা বড় ইন্ডাস্ট্রিজ আছে, তাদের অনেক লোডেড ট্রাক চলে, যার জন্য ওইটা চেঞ্জ করে এটা লংজিভিটি বাড়ানোর জন্য চেঞ্জ করা হচ্ছে। এলজিডি তথ্য মতে 10 কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণে প্রথম দফায় বরাদ্দ হয় 23 কোটি 44 লাখ টাকা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। সেতু নির্মাণ হলেও নেই সংযোগ সড়ক। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার দৈহারি এলাকার সেতুতে উঠতে কাঠের মই ব্যবহার করছেন স্থানীয়রা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, চরম ভোগান্তিতে অন্তত 20 গ্রামের বাসিন্দা। তবে এ নিয়ে নির্বিকার এলজিইডি। অপরিকল্পিত অবকাঠামোর কারণে ক্ষুব্ধ খোদ সড়ক বিভাগও। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। খালে সেতু নির্মাণ করা হলেও নেই সংযোগ সড়ক, এতে উঠতে ব্যবহার করতে হচ্ছে কাঠের মই। 2024 সালে পিরোজপুর নেসারাবাদ উপজেলার দৈহানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালে পুরাতনটি ভেঙে নতুন সেতু নির্মাণ করে এলজিইডি। তবে এখনো নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। মই দিয়ে সেতুতে উঠতে গিয়ে প্রায় আহত হচ্ছেন স্থানীয়রা। এতে ভোগান্তিতে অন্তত 20 গ্রামের বাসিন্দা। এখানে কোটি কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু আমাদের এলাকার কোনো উন্নয়ন নাই। ওড়ার কোনো কায়দা নাই, নামার কোনো কায়দা নাই। মানুষ আইলে পর ব্যাগটাক লই আইলে পর সবকিছু উড়াই দেওয়া লাগে। পথযাত্রীরা নামতে পারে না, খুব খাড়া সিঁড়ি, আমরা মই দিয়ে ওঠানামা করি। বিশেষ করে কন্ট্রাক্টর কিভাবে টাকা আত্মসাৎ করে এই রাস্তার ডাল নামায় নাই, মানুষ একের পর এক প্যারাক ঢোকে অ্যাক্সিডেন্ট করে। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এলজিইডি কোনো কর্মকর্তা। এমন অপরিকল্পিত অবকাঠামোর কারণে ক্ষুব্ধ খোদ সড়ক বিভাগও। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খালের পাড়ের পাকা সড়কের চেয়ে 10 ফুট উঁচুতে সেতু নির্মাণ করা হয়েছে। সড়কের ক্ষতি এড়াতে নতুন র্যাম্প নির্মাণের আশ্বাস দিয়েছে এলজিইডি। যখন এই ব্রিজটির অ্যাপ্রোচ নির্মাণ করবেন, অ্যাপ্রোচের সাথে সাথে সড়ক ও জনপদের যে সড়কটিতে ওনারা ইন্টারসেক্ট করছেন তার উভয় দিকে একটি র্যাম্প তৈরি করে দিবেন, যাতে এই সড়ক ও জনপদের রোডটি দিয়ে চলমান যে যানবাহন রয়েছে সেটা নিরাপদে এবং খুব ইজিলি চলাচল করতে পারে। এলজিইডির তথ্য মতে 48 মিটার দীর্ঘ সেতুটির নির্মাণে ব্যয় হয় 4 কোটি 37 লাখ টাকা। সময় সংবাদ, পিরোজপুর। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তকে 7 দিন ও বাকি 3 আসামিকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। নিরাপত্তার কারণে রোববার সকালের পরিবর্তে মধ্যরাতে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় শিশু আসিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু সহ 4 জনকে। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে আসামিদের রিমান্ড আবেদন জানালে শুনানি হয়। পরে প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন ও বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 5 মার্চ রাতে শহরের নিজনদানদুইলিয়া চরপাড়া এলাকায় বোনের শ্বশুর বাড়ি থেকে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। দেশের বাইরের খবর। কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। স্থানীয় সময় রোববার তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট। কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। এদিন সদস্যদের ভোটে দলটির নতুন নেতা বাছাই হয়। এতে 86% ভোট পেয়ে লিবারেল নেতৃত্বের দৌড়ে জয়ী হয়েছেন মার্ক কার্নি। দলীয় প্রধান এই দেশটির প্রধানমন্ত্রী হয়ে থাকেন। কার্নি কানাডার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই কাজের অভিজ্ঞতা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। গেল জানুয়ারিতে দলীয় বিরোধ এবং জনপ্রিয়তা হ্রাসের কারণে পদত্যাগ করেন জাস্টিন ট্রুডো। তার স্থলাভিষিক্ত হলেন কার্নি। দেশটিতে আগামী 20 অক্টোবরের আগে নির্বাচন হতে পারে, সে পর্যন্ত দায়িত্ব পালন করবেন কার্নি। আরও এক শিরোপা জয়ের আনন্দে ভাসছে ভারতীয় ফ্যানরা। শুরু থেকে দলের উপর পূর্ণ আস্থা রেখেছিলেন তারা। বলিউড তারকা আনুষ্কা বিবেকরাও মাঠে বসে শিরোপা জয় উদযাপন করেন। রোহিতের দলের প্রশংসায় পঞ্চমুখ বিসিসিআই সভাপতি রজার বিনি। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট।
আসর জুড়ে বড় ইনিংস খেলতে পারেননি, তবে ফাইনালে বাজিমাত। তাই ভারতীয় টিম বাসের সামনে রোহিত শর্মাকে নিয়ে স্লোগান ভক্তদের। ওডিআই থেকে রিটায়ার করছেন না হিটম্যান, এই খবরে মহা খুশি সবাই। হাসি মুখে বের হন বিরাট কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা। বাংলাদেশি জার্নালিস্ট পরিচয় দিয়ে জয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে হাত নেড়ে অভিবাদন জানান, তবে এড়িয়ে যাননি বিবেক ওবেরয়। बहुत 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 खुश हैं कि हम जीत चुके। रॉक स्टार है रोहित शर्मा, one of the best captains India has ever had, and today he played a captain's innings and made India win. We're very proud of Rohit Sharma. শিরোপার আনন্দ থাকলেও গম্ভীর চেহারায় ফ্যানদের ছবি তোলার আবদার মেটান বিসিসিআই সভাপতি রজার বিনি। বিসিবির ট্রাই নেশন সিরিজের প্রস্তাব নিয়ে প্রশ্ন করলে বলেন কিছুই জানেন না। BCB has proposed to BCCI and PCB for the Tri Nation series in Dhaka. I'm not aware of that. I'm not aware. If there is any proposal, I'm not aware of that. বর্তমান ও সাবেক ক্রিকেটাররা তো বটেই, বলিউডের অনেক তারকাই মাঠে বসে ভারতের এই চ্যাম্পিয়ন্স ট্রফি জয় উপভোগ করেছেন। তবে দর্শকদের উৎসাহ উদ্দীপনার বিষয়টি সবচেয়ে বড়। ম্যাচ শেষ হওয়ার অনেকক্ষণ পর পর্যন্তও প্রিয় তারকাদের এক নজর দেখতে স্টেডিয়ামে এইভাবে ভিড় করতে থাকেন তারা। ভালোবাসি ইন্ডিয়া, আপনাকে ভালোবাসি। We came from Miami. Yes. Just for the match. I love my country, I love my country, and I love my team. We just love the energy. We love Kohli. We love Rohit. Fabulous, fabulous, fabulous. India! India! Trophy India! Let's go India! পরপর 2 বছরে 2 মেজর শিরোপা জিতেছে ইন্ডিয়া। সময় এখন ভারতীয়দের। তবে দুবাইয়ে যতটা বুনো উল্লাসে মেতে উঠবে বলে ধারণা করা হচ্ছিল তা হয়নি। হয়তো চ্যাম্পিয়নদের দেশে ফেরার অপেক্ষায় সবাই। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় 4 আসামির রিমান্ড মঞ্জুর। নিরাপত্তার কারণে আদালতে তোলা হয় মধ্যরাতে। এবং দখল দূষণে অস্তিত্ব হারিয়েছে রাজধানীর বেশিরভাগ খাল। অল্প বৃষ্টিতেই ঘরে ঢুকে পড়ছে পানি। ভয়াবহ জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ে নগরবাসী। এ ছিল সকালের সময়। সঙ্গেই থাকুন সময়ের।